ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক, ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা সফল হবে না ফখরুল। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ চলছে, রোডম্যাপ হলে স্বস্তি পররাষ্ট্র উপদেষ্টা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা কঠিন, নিবন্ধন থাকলে যে কোনো দল ভোটে অংশ নিতে পারবে সিইসি। বাড়তি শুল্ক চাপ বাড়াবে বলছেন বিশ্লেষকরা, আত্মঘাতী সিদ্ধান্ত বলছে বিসিসিআই, বাতিলের দাবি নাগরিক কমিটির। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। মির্জা ফখরুল শুক্রবার আমন্ত্রণপত্র পেয়েছেন বলে বিএনপির প্রেস উইং জানিয়েছে। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবছর ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়। বার্ষিক এই ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনেকে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, তাদের এই চেষ্টা সফল হবে না। সকালে আমার বাংলাদেশ পার্টির জাতীয় কাউন্সিলে এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের সংকট দূর করতে এখন প্রয়োজন নির্বাচন। নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই জানিয়ে বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করারও আহ্বান জানান। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিল। জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ঐক্যে কেউ কেউ ফাটল ধরানোর চেষ্টা করছে। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, বিএনপি সংস্কারের পাশাপাশি নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমেই বাড়বে শক্তি, দূর হবে সংকট। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে যে অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। কাউন্সিলে অংশ নেন জুলাই আগস্ট আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দলের শীর্ষ নেতারাও। এ সময় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। আমরা সংস্কার চাই, কিন্তু একই সাথে নির্বাচন চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। আওয়ামী লীগের এমপিরা যারা গণহত্যার মাস্টারমাইন্ড, তারা জামিন পাচ্ছে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিসের রাষ্ট্র সংস্কার করতে চায়? রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হলে অনেক সম্ভাবনার মৃত্যু হবে বলে সাবধান করেন সম্মেলনের বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক সংকট দেখলে দেশে কেউ বিনিয়োগ করতে চায় না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনী রোডম্যাপ হয়ে গেলে সকলে নিরাপদ বোধ করবেন, আর রাজনৈতিক নিশ্চয়তা থাকলে বিনিয়োগ বাড়বে বলেও আশা তার। আর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি এনআরবি ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন,
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতো এত শাখা বিশ্বের অন্য কোনো রাজনৈতিক দলে নেই। কোনো অতিথি বিদেশে গেলে বিমানবন্দরে অভ্যর্থনা, মিছিল, মিটিং দেশের ভাবমূর্তিতে ভাটা ফেলে। গত 4 মাসে বাংলাদেশকে নিয়ে প্রচুর নেগেটিভ নিউজ বিশ্ব দরবারে হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা এর জন্য ভারতীয় মিডিয়াকে দায়ী করেন। কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম শোনার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে। ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। গত 4 মাসে কি প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। রাজনৈতিক সংকটের কারণে দেশে কেউ বিনিয়োগ করতে চায় না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিনিয়োগ বাড়াতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। খুব দ্রুততম সময়ের মধ্যে একটি রোডম্যাপের মাধ্যমে নির্বাচন দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের লক্ষ্য তো একটা, যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্টমেন্ট আসবে। সেই ইনভেস্টমেন্ট না আসলে আমাদের তো চলবে না। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। বাংলাদেশের মতো অর্থ পাচার ও লুটপাটের ঘটনা পৃথিবীতে বিরল, যার ফলে মানুষ ব্যাংকের উপর আস্থা হারিয়েছে বলেও উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের অবদান অবশ্যই আছে। এটা কিন্তু এমন নামে কোনো ম্যাজিক নয় যে রেমিটেন্স তারা বেশি পাঠাচ্ছেন। আসলে যেটা হয়েছে, টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে। অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে। আমাদের নেট প্রবাহ যেটা, সেটা বেড়ে গেছে। যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। দেশে এখনো 4 মাসের রিজার্ভ হাতে আছে, তাই আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বেড়ে গেছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি এখন অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে চাঙ্গা হয়েছেন। গত 8 জানুয়ারি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের মধ্য পশ্চিম লন্ডনের ম্যারিলিভন রোডের দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন। ক্লিনিকে বিগত সময়ে চিকিৎসা সংক্রান্ত সব রিপোর্ট পর্যালোচনার পর প্রফেসর কেনেডির অধীনে তাকে ভর্তি করা হয়। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে পুরো সময় জুড়ে আছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর জানতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ আহসান। রিয়াদ, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কি খবর আছে আপনার কাছে? রাইসুল, আপনাকে ধন্যবাদ। আপনি জানতে চাচ্ছিলেন এবং সারা বাংলাদেশের 18 কোটি মানুষের এখন চিন্তা বা তারা উদ্বিগ্ন যে বেগম খালেদা জিয়ার শারীরিক চিকিৎসার আসলে কি খবরাখবর আছে এই লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে। এখানে সবার চোখ রয়েছে। তো আমি যেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই সেটি হচ্ছে যে একটু আগেই ডাক্তার প্রফেসর AZM জাহিদ হোসেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বেগম খালেদা জিয়ার যে গঠিত যে টিম, সেই টিমের তিনি অন্যতম সদস্য এবং তিনি সমন্বয় করছেন সব ডাক্তারদের সাথে নিয়ে। তো তিনি সব ডাক্তারদের সহ আমাদেরকে খানিকক্ষণ আগে ব্রিফ করেছেন এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি আমি জানাতে চাই যে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যে ডাক্তার কেনেডির নেতৃত্বে করা হয়েছে এবং সেগুলোর কিছু কিছু রিপোর্ট হাতে এসেছে এবং কিছু কিছু রিপোর্ট এখনও প্রক্রিয়াধীন অবস্থায় আছে। তো যেসব রিপোর্ট হাতে এসেছে সেই সব রিপোর্টের যদি তিনি বলেছেন যে এর ভিতরে আমরা ইতিবাচক সব কিছু দেখতে পাচ্ছি, এর ভিতরে এমন কিছু পাওয়া যায়নি যেটি আপনাদের কাছে বলার মতো।
আর বাকি আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস সহ, ডায়াবেটিস সহ, হার্টের জটিলতা সহ, আর্থ্রাইটিস সহ বেশ কিছু জটিলতা রয়েছে। সুতরাং অনেকগুলো বিষয় যেহেতু এখানে কাজ করছে, সুতরাং সেই বিষয়গুলোকে মাথায় রেখেই তারা আসলে কেনেডির তত্ত্বাবধানে তারা আসলে ধাপে ধাপে এগোতে চাচ্ছে। অর্থাৎ কোনটা আগে বা কোনটা পরে এরকম আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে কোন চিকিৎসা থেকে শুরু হবে। সে বিষয়ে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন যে এই বিষয়ে এখনও ডাক্তাররা সিদ্ধান্ত নেননি, তবে তারা আশাবাদী যে তিনি যেভাবে ডেভেলপ করছেন, যেহেতু তিনি মানসিকভাবে বেশ সুস্থ আছেন, জলি ফিল করছেন, এবং একটু আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান তিনি একটু আগে প্রবেশ করেছেন, তারা প্রবেশ করেছেন একটু আগে, এবং বাসা থেকে যথারীতি যে খাবার আসে সেই খাবার তারা সাথে করেই এখানে নিয়ে এসেছেন। আরেকটা কথা আমরা ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে জিজ্ঞাসা করেছিলাম যে বেগম খালেদা জিয়ার হয়তো এখান থেকে আবার যুক্তরাষ্ট্রে যাওয়া, সেখানে গিয়ে পরবর্তী ধাপের চিকিৎসা করা, সে বিষয়গুলো সম্পর্কে আপডেট আমরা কবে নাগাদ পেতে পারি বা সেদিকে যাওয়ার কোনো পরিকল্পনা আদৌ আছে কিনা। তো সে প্রশ্নের উত্তরে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আপাতত এই ডাক্তাররা, ডাক্তার কেনেডি এবং তার নেতৃত্বে যে টিম, অর্থাৎ এখানকার ইউকের টিম এবং বাংলাদেশ থেকে আসা যে টিম, সেই টিম সব কিছু মিলিয়ে, সব কিছু বিবেচনায় নিয়ে যেটি তারা বুঝতে পারছেন সেটা হচ্ছে যে আপাতত এরকম কোনো অবস্থা তৈরি হয়নি যে ওনাকে এখনই হয়তো যুক্তরাষ্ট্রে নেওয়া লাগতে পারে, এরকম কোনো অবস্থা তৈরি হয়নি। অর্থাৎ ওনার কথা আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আপাতত তিনি লন্ডনে চিকিৎসা নেবেন, এবং লন্ডনের চিকিৎসা নেওয়াটাকেই ওনার পরিবার এবং সবাই ভালো মনে করছেন, ইভেন ডাক্তাররাও ভালো মনে করছেন যে যেহেতু এখানে থাকলে পরে সব কিছু সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, এবং ডাক্তাররাও কনফিডেন্ট, আশাবাদী যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা তারা এখানেই তাকে সুস্থ করে তুলতে পারবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। একটু আগে আরেকটা বিষয় জানাতে চাই যে এই লাইভে ঢোকার কিছুক্ষণ আগে আপনারা জানেন যে গতকাল রাতে এসে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস, এবং আমরা ভাবিকেও দেখেছি। মির্জা আব্বাস এবং ভাবি দুজনেই জনাব তারেক রহমানের পরপরই তারা এখানে প্রবেশ করেছেন, যদিও তারা আমাদের সাথে কোনো কথা বলেননি, কারণ হচ্ছে যে ওনারা আজকেই প্রথম আসছেন, গতকাল তারা লন্ডনে এসেছেন, আজকে তারা প্রথম দেখতে গেলেন বেগম জিয়াকে। হয়তো উনি যদি আমাদেরকে কোনো কিছু বক্তব্য দেন বা কোনো বলার কিছু থাকে তাহলে আমরা জানছিলাম লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন করে পরিকল্পনা করবে নির্বাচন কমিশন। তার উপরে নির্ভর করবে কারা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকালে সিলেটে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন জানিয়ে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অনেকগুলো ধাপ যেটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান সিইসি। এছাড়া পর্যায়ক্রমে সকল প্রবাসীকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করার প্রক্রিয়াও চলমান বলে জানান তিনি। আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। ও এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে তাহলে হয়তো একটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের দিন একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে, এরকম পরামর্শ কেউ কেউ দিচ্ছে। তো এটা তো ইকুয়ালি নট ইমপ্লিমেন্টেবল। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না এবং দিবও না। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএমের মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নাই। আর একটা বিশেষ দলের কথা বলছেন, সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করব। নগদ নিবেদিত অর্থনীতির খবর। শতাধিক পণ্যের ভ্যাট ও শুল্ক বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধি সরকারের কৌশলে চাপ বাড়বে সাধারণ মানুষের উপর, এমন মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন
রাজস্ব আয় বাড়াতে এনবিআর এর সংস্কারকে এগিয়ে নেওয়া বেশি জরুরি। এছাড়া কর ফাঁকি রোধে নজরদারি বাড়ানোরও পরামর্শ তাদের। মেজবা হাসানের রিপোর্ট। অন্যের বাসায় কাজ করে সন্তানের চিকিৎসা খরচ জুগিয়ে চলেছেন কুলসুম বেগম। হাসপাতালে ভর্তি ছেলের জন্য প্রতিদিন শুধু ওষুধ খরচ গুনতে হচ্ছে 4 থেকে 5,000 টাকা। এখন ঋণের টাকায় চলছে সন্তানের চিকিৎসা। 5,000-6,000 টাকার ওষুধ লাগে প্রতিটা দিনই। পাশের ঘরে বাড়িতে একজনের টাকা উঠাই আর তারপরে দেয়। জীবন রক্ষাকারী ওষুধের উপর বাড়তি ভ্যাট আরোপের খবরে হতাশ সাধারণ ভোক্তারা। নিত্যপণ্য কিনতে হাঁপিয়ে ওঠা এসব মানুষেরা এখন কাটছাট করতে বাধ্য হচ্ছেন বাজারের তালিকাও। ইনকামের সাথে খরচের যে সামঞ্জস্যতা, এটা মোটে ঠিক না। শতাধিক ভোগ্যপণ্য ও সেবার উপর কর আরোপ করেছে সরকার। নিত্যদিনের রান্নার এলপিজি গ্যাস থেকে শুরু করে নাস্তার টেবিলের বিস্কুট, আপেল কিংবা নাশপাতির খরচও বাড়বে। মুঠোফোনে দরকারি কথা কিংবা ইন্টারনেট ব্যবহার, তাতেও শান্তি নেই। 100 টাকা রিচার্জ করলে কর বাবদ চলে যাবে 30 টাকা। চাকরি বা ব্যবসায়ের প্রয়োজনে রেস্তোরাঁয় খেতে গেলেও দিতে হবে বাড়তি ভ্যাট। অনলাইন ভিত্তিক সার্ভিস বা মোবাইল ফোনে টক টাইমের উপরে অথবা ব্রডব্যান্ড সার্ভিস অথবা টেলিফোনের উপরে এই জায়গাগুলোকে সরকার বাদ দিতে পারতেন, এবং এটিকে অন্তর্ভুক্ত করা থেকে বোঝাই যায় যে সরকার রাজস্ব বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবেই এটি করছেন। শুধু রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সরকারের এমন সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করেন সিপিডির এই গবেষক। এমন প্রচুর কর ফাঁকি হয়, কর এড়িয়ে যাওয়া হয়, কর জালের বাইরে রয়ে গিয়েছেন শুধুমাত্র এনবিআর এর সক্ষমতার অভাবে অথবা এনবিআর এর অভ্যন্তরস্থ দুর্নীতি বা অন্যান্য সমস্যার কারণে এর অনেক কিছুই কর আদায় কাঠামোর ভিতরে ঢুকছে না, যে জায়গাটিতে সরকারের নজর দেওয়া দরকার। সাধারণ মানুষকে চাপ কম দিয়ে রাজস্ব আয় বৃদ্ধিতে এনবিআরকে আরও তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অর্থনৈতিক নানা চাপের মধ্যেও হুট করে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সরকারের সিদ্ধান্ত ব্যবসা বাণিজ্য ও দেশের মানুষের জন্য আত্মঘাতী হবে, এমনটা জানিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই বলছে, এই সিদ্ধান্ত মূল্যস্ফীতিকে উস্কে দেবে এবং বিনিয়োগের জন্য নেতিবাচক হবে। দুপুরে মতিঝিলের সংবাদ সম্মেলনে এই বিষয়ে উদ্বেগ জানায় সংগঠনটি। হাসানুল শাওনের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ। নিত্যপণ্যের দামের সাথে পাল্লা দিয়ে আয় না বাড়ায় সেই চাপ দিন দিন বাড়ছে। এমন বাস্তবতা সত্ত্বেও চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবায় বসল বাড়তি করের বোঝা। ডিসিসিআই বলছে, সরকারের এমন সিদ্ধান্ত সংকট আরও বাড়াবে এবং চাপে পড়বে সার্বিক অর্থনীতি। এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। উই আর অল আর ইন গ্রেট ট্রাবল, অ্যান্ড আমরা যেটা বারবার বলতেছি, ইভেনচুয়ালি আমাদের ইকোনমিক স্লোডাউন তো হবেই, সাথে এটার পুরো খরচাটা একদম এন্ড ইউজার মানে আপামর জনগণের উপরে পড়বে। করের ক্ষেত্রে সরকারের নীতি এবং করের হার ঘন ঘন পরিবর্তন হচ্ছে জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি আরও বলেন, এভাবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিপদে ফেলা হচ্ছে। পলিটিক্স আলাদা থাকুক, ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থনীতি আলাদা থাকুক, ঠিক না? এটা যখনই কিন্তু লেগে যায় তখনই কিন্তু একটা আনসার্টেনিটি এবং কনফ্লিক্ট তৈরি হয়। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেগুলেশন যদি আমরা না আনতে পারি, পলিসি ইনকনসিস্টেন্সি যদি থাকে, লিগ্যাল চ্যালেঞ্জগুলো থাকে, এফডিআই কোনোদিনও কিন্তু আমাদের দেশে প্রসারিত হবে না। সরকারের অর্থ সাশ্রয়ের জন্য 20% সরকারি ব্যয় কমানোরও আহ্বান জানায় ঢাকা চেম্বার। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ভ্যাট বৃদ্ধি গরিবের পেটে লাথি মারার স্বামীর উল্লেখ করে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ বাতিল এবং ট্রাক সেলের কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নূর হোসেনের রিপোর্ট। রাষ্ট্র ও সরকার পরিচালনা নিয়ে তৃণমূল মানুষের ভাবনা জানতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার রিকশা ও অটোরিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভা করে জাতীয় নাগরিক কমিটি। বিভিন্ন বিষয়ে রিকশা চালকদের কথা শোনেন নাগরিক কমিটির নেতারা। অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তন বাদ দিয়ে ছল চাতুরের মধ্য দিয়ে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। আমরা 15 জানুয়ারির মধ্যেই একটি সুস্পষ্ট ঘোষণাপত্র বাংলাদেশে চাই, যেই ঘোষণাপত্রের মধ্যে বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদ হয়েছিল তাদের প্রত্যেকটি রক্তের ফোঁটার দাম লেখা থাকতে হবে।
চাঁদাবাজ, দুর্নীতি, তাদের বিরুদ্ধে স্পষ্ট আওয়াজ থাকতে হবে। এদিকে ভ্যাট বৃদ্ধির প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এতে সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা নেয়া IMF এর ঋণের বোঝা দেশের সাধারণ মানুষের ঘাড়ে চাপানো যাবে না। ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত বাতিলের দাবি জানান তিনি। অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও TCP ট্রাক সেল এই মুহূর্তে চালু করতে হবে। বিদেশে $234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে বলে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র উঠে এসেছে। সেগুলো দেশে ফেরত আনার জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলনে আক্তার হোসেন অভিযোগ করেন, যারা তড়িগড়ি করে নির্বাচন চাইছে তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় না। নূর হোসেন, NTV নিউজ, ঢাকা। ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে যুক্ত হওয়ার 8 বছর পেরিয়েছে, কিন্তু উন্নয়ন ও নাগরিক সেবার মান ইউনিয়নের নিচে। রাজধানীর উত্তরখান এলাকার বাসিন্দাদের ভোগান্তিতে একমাত্র সান্ত্বনা মেয়র আর কাউন্সিলরদের আশ্বাস। উন্নয়ন বঞ্চিত মানুষ কবে মুক্তি পাবে নাগরিক নরক যন্ত্রণা থেকে? রাজধানীর বুগদা, উত্তরখান ও দক্ষিণখানের সড়কের বেহাল দশা নিয়ে নাজিবুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব আজ। উত্তরখান এলাকার সড়কগুলোর এ চিত্রই বলে দেয় এই অঞ্চলের মানুষের ভোগান্তি অসীম। কোথাও ভেঙে যাওয়া অংশ এমনভাবে পড়ে আছে যেখানে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা। নিরুপায় হয়েই এ পথ ধরেই প্রতিদিন জরুরি যাতায়াত করছে কয়েক লাখ বাসিন্দা। কয়েকদিন আগে ফইরা ফাও ব্যথা পাইলাম, ফাও ভাঙ্গে লাইলাম, কখনো তো এইভাবে আর কত কত মানুষ এরকম ব্যথা ট্যাথা পাইলেও আমরা অনেক কষ্ট হইতেছে, আমরা চলতে পারি না। ভাড়াটিয়া এখানে থাকতে চায় না, তার মেইন কারণ হচ্ছে এখানকার যে অবকাঠামো, রাস্তাঘাট, যে উন্নয়নের নামে যে দীর্ঘদিন যে আপনার কাজকর্ম আসলে সঠিকভাবে হচ্ছে না। এত দূর হাইটা যাইতে আসতে অনেক কষ্ট হয়। রাজধানীর উত্তরখান এলাকার অনেক অংশে চলছে সংস্কার কাজ, কিন্তু কবে নাগাদ তা শেষ হবে তা জানেন না এলাকাবাসী। বর্ষা মৌসুম ছাড়াও এসব এলাকায় পানি জমে থাকে প্রতিনিয়ত, এতে ক্ষুব্ধ এলাকার মানুষ। 2016 সালের মাঝামাঝিতে সাতারকুল, ভাটারা, উত্তরখান, দক্ষিণখান সহ 18টি গ্রামকে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সেবা বাড়াতে ঢাকার 2 সিটি কর্পোরেশনে যুক্ত করে সরকার। তবে নাগরিক সেবার সেই দরজাটি বন্ধ এই অঞ্চলের মানুষের জন্য। চলাচলের জন্য যে রাস্তা তাদের প্রয়োজন, সেই রাস্তার অবকাঠামোই নির্মাণ করতে পারেনি ঢাকার কোনো সিটি কর্পোরেশন। একটু করে না, এইভাবে মানে এমন একটা এলাকাতে আমরা এমন একটা দুর্ভোগে আছি, মানে আমরা বলার মতো না। প্রায় 3 বছরের মতো কাছাকাছি হয়ে গেছে, আমাদের এখান থেকে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। এখন পোলা পাইনি, স্কুলে আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়। এটার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। আমাদের এই মার্কেটটা আজকে 1 বছর ধরে বন্ধ, আমরা ব্যবসায়ীরা মার খেয়ে বসে আছি, তা আমরা কিভাবে চলবো? এমন পরিস্থিতির এখনই সমাধান দেখছে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সেবা সংস্থাটি। ওখানে বিভিন্ন ইউটিলিটি ডিপার্টমেন্টের তার কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে হবে। আমরা চাচ্ছি একসাথে এক কোঅর্ডিনেশনের মধ্যে যাতে এই রাস্তা কাটিংটা করা যায়, সেই কারণে একটু ডিলে হয়ে গেছে। স্টিল হোপফুল যে জানুয়ারি 2025-এর মধ্যে আমরা একটা ভিজিবল রেজাল্ট দিতে পারবো। রাজধানীর নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর উন্নয়ন কাজ শেষ হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলছে ডিএনসিসি। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। আগামী মার্চ মাসের মধ্যে সারা দেশে 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। দুপুরে রাজধানীর বনানী BRTA কার্যালয়ে নিরাপদ সড়ক সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। উপদেষ্টা জানান, কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে পারবে না। এছাড়া গাড়ির ফিটনেস সনদ প্রদান ও গাড়ির মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। বলেন, দীর্ঘদিন ধরে ড্রাইভিং লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছিল। সেই জটিলতা কাটিয়ে আগামী মার্চের মধ্যে 4.5 লাখ লাইসেন্স প্রদান করা হবে। 4.5 লক্ষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া পেন্ডিং আছে, তো এইগুলো আগামী মার্চের মধ্যেই সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে। আপনার গাড়ির যে ফিটনেস টেস্ট একবার তো হয়ে গেল,
এরপরে যখন আপনার রিনিউয়ালের সময় আসবে, আবার যখন দেখা কমাবে, তখন বিআরটিএ থেকে একটা মেসেজ যাবে যে আপনার গাড়ির ফিটনেস করার সময় হয়েছে। হাজারো মানুষের রক্তের বিনিময়ে দেশ নতুন করে স্বাধীন হলেও কিছু মানুষ দ্রুত সেটি ভুলে যেতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহ টাউন হলে 2013-2024 শহীদদের স্মরণে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা সেমিনারে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থের কথা চিন্তা করলেও দেশের কথা কেউ ভাবে না। আর স্বৈরাচার শেখ হাসিনা দেশের জঙ্গিবাদের নামে ইসলামী দলগুলোকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন বক্তারা। তারাও ভুলে গেছে যে কত মানুষের রক্তের উপর দিয়ে, কত তরুণের রক্তের উপর দিয়ে তারা এই পরিবর্তন, এই ফ্যাসিবাদ দানব শেখ হাসিনাকে আমরা পরাজিত করতে পেরেছি। তারা ভুলে গেছে। তারা মনে হয় অতি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে, এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি। ফরিদপুরের কানাইপুরে প্রতিপক্ষের নির্মম নির্যাতনের শিকার নিহত ওবায়দুর খান নামে যুবকের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে নিহত ওবায়দুরের লাশ দাফন করা হয়। এ সময় তার স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে। নিহত ওবায়দুরের বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনা দিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। শুক্রবার বিকেলে কানাইপুর বিসিক শিল্পনগরীর কাছে তেলের পাম্পে মোটরসাইকেলের তেল নিতে যান ওবায়দুর। এ সময় সন্ত্রাসী খায়রুজ্জামান খাজার নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি দল তাকে তুলে নিয়ে ফরিদপুর জুট ফাইবার্সের পেছনে নিয়ে তার উপর অকথ্য নির্যাতন চালায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। জুলাই 24 ছাত্র গণ আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্র দ্য রিমান্ড এর প্রদর্শনী সংস্কৃতি উপদেষ্টার নির্দেশে বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আয়োজকরা। বিকেলে বাংলা একাডেমিতে বাংলাদেশে স্বাধীন শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার শীর্ষক আলোচনা অনুষ্ঠান এবং দ্য রিমান্ডের বিশেষ প্রদর্শনীর কথা থাকলেও বাংলা একাডেমির মহাপরিচালকের নির্দেশনায় তা বন্ধ হয়ে যায়। অভিযোগ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের। তাদের দাবি উদ্দেশ্যমূলকভাবে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এতে যুক্ত হয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সাহিত্য সংস্কৃতি চর্চায় কোনো বাধা দেওয়া ঠিক হবে না। ছবিতে দেশদ্রোহী কিছু না থাকলে অতি দ্রুত এটি দেখতে দিতে হবে। স্বাধীনতা, সাম্য, সম্প্রীতির জন্য কবিতা স্লোগানে 1 ও 2 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা উৎসব 2025। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক কবি মোহন রায়হান এই তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, কবিতা উৎসবের জন্য রেজিস্ট্রেশন সহ যাবতীয় প্রস্তুতির কাজ চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। 2 দিনব্যাপী উৎসবের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি এবং দ্বিতীয় দিনে কবিতা বিষয়ক সেমিনার, স্বরচিত কবিতা পাঠ, কবিতার গান ও নৃত্যের আয়োজন থাকবে। বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও কবিদের উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। রাজধানীতে আয়োজিত হলো 38তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের কর্মীটোলা গলফ ক্লাবে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। 4 দিনব্যাপী টুর্নামেন্টটিতে নেপাল, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার বেশ কয়েকটি দেশের খেলোয়াড়রা অংশ নেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গলফ শিরোপা জয় করল নেপালের সদভাব আচারিয়া। পুরুষ এককে রানার আপ ও তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের শফিকুল ইসলাম ও শাহাবুদ্দিন। মহিলা দলগত ইভেন্টে শিরোপা অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা ও সোনিয়া আক্তারের দল। রানার আপ হয় দক্ষিণ কোরিয়ার জিন সুক উন ও হাউং উমের দল। ওয়ালটনের ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার সহ বিভিন্ন কম্পিউটার অ্যাক্সেসরিজ কেনার পণ্যভেদে নিশ্চিত সর্বোচ্চ 50% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।
নতুন বছরে ক্রেতাদের জন্য কম্পিউটার পণ্য কেনায় উপহার হিসেবে এই সুবিধা দিচ্ছে ওয়ালটন। কোম্পানির কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এসব সুবিধার ঘোষণা দেওয়া হয়। 11 জানুয়ারি থেকে চলতি বছরে 31 মার্চ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। প্রধান অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম। ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক। ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা সফল হবে না ফখরুল। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ চলছে, রোডম্যাপ হলে স্বস্তি পররাষ্ট্র উপদেষ্টা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা কঠিন, নিবন্ধন থাকলে যে কোনো দল ভোটে অংশ নিতে পারবে সিইসি। বাড়তি শুল্ক চাপ বাড়াবে বলছেন বিশ্লেষকরা, আত্মঘাতী সিদ্ধান্ত বলছে ডিসিসিআই, বাতিলের দাবি নাগরিক কমিটি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।